অপারেশন ডেভিল হান্টে সারা দেশে ১৩০০-র বেশি আটক। শ্রীপুরের সাবেক এমপি চয়ন ও উত্তরায় গাজীপুর মহিলা লীগের আনু গ্রেপ্তার। এলডব্লিউজি সনদ না থাকায় হুমকিতে চামড়াজাত পণ্য রপ্তানি। সিইটিপি কার্যকরের নেই উদ্যোগ, দ্রুত কাজ শুরুর আশ্বাস উপদেষ্টার। চামড়া শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কিন্তু চামড়ার বর্জ্যও ব্যাপকভাবে নদীর পানি দূষিত করে দিয়েছে, বিষাক্ত করে দিয়েছে। তো আমরা চেষ্টা করছি এটা। খুলনায় অবৈধভাবে মাটি কাঠ পুড়িয়ে চলছে বহু ইট ভাটা। ফরিদপুরের পদ্মায় ট্রেজার দিয়ে বালু উত্তোলন, হুমকিতে পরিবেশ। একের পর এক বাণিজ্য যুদ্ধ সূচনা ট্রাম্পের। এবার ইস্পাত অ্যালুমিনিয়ামের 25% শুল্ক আরোপ, পাল্টা হুমকি জার্মান চ্যান্সেলরের। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি তানজিম শাফিন। 14 ফেব্রুয়ারি সামনে রেখে ফুলের রাজধানী খ্যাত যশোরে জমজমাট বেচাকেনা। নানান রঙের গোলাপ, জারবেরা, রজনীগন্ধার সুবাসে মুগ্ধ ভোরের প্রাণ প্রকৃতি। এ নিয়ে থাকছে প্রতিবেদন, তবে শুরুতেই অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গ। গাজীপুরে শ্রীপুরে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ 6-এর আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল রাত 11:30টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের একটি বাসায় 4র্থ তলা থেকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। পরে কড়া নিরাপত্তায় চয়ন ইসলামকে শ্রীপুর থানায় নেওয়া হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে পরিবারের সদস্যদের নিয়ে তেলিহাটি ইউনিয়নের একটি বাড়িতে 2 মাস ধরে আত্মগোপনে রয়েছেন সাবেক এই সংসদ সদস্য। এমন খবরে ওই বাসায় অভিযান চালালে পুলিশের কাছে নিজের পরিচয় গোপন করে চয়ন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত শেষে গ্রেপ্তার করে শ্রীপুর থানা। এ সময়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও শিক্ষার্থীরা চয়ন ইসলামের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রাতে রাজধানীর উত্তরা 10 নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। এর আগে প্রথম দিন গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে 82 জনের বেশি জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে গাজীপুরে ছাত্র জনতার উপর হামলাকারী আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী রয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর সহ সারা দেশেই একযোগে চলছে অপারেশন ডেভিল হান্ট। একে একে ধরা পড়ছে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা। এ নিয়ে সবশেষ খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবো যে গেল রাত পর্যন্ত তো 1300-র বেশি জনকে আটক করা হয়েছে। গাজীপুরে এর মধ্যে কতজন ছিলেন এবং অপারেশন ডেভিল হান্টের ফলে এলাকায় কি ধরনের পরিবেশ বিরাজ করছে? সারা দেশেই কিন্তু এই অপারেশন ডেভিল হান্ট সেটি কিন্তু পরিচালিত হচ্ছে। তবে সব জেলার তুলনায় কিন্তু অন্যান্য জেলাগুলোর তুলনায় গাজীপুরে সবচেয়ে বেশি জোরালো ভাবে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। যার কারণ হচ্ছে গত শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে যে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে, তারই প্রেক্ষিতে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অভিযানটি নির্দেশনা আসে। তো আমরা দেখেছি যে গত প্রথম দিন রাতভর অভিযান চালিয়ে কিন্তু গাজীপুরে প্রায় 82 জনকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে। তবে গতকাল রাতভর আমরা খবর পেয়েছি বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করা হয়েছে। তবে পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কিছুটা গোপনীয়তা বজায় রাখছেন এই অভিযানগুলোর ক্ষেত্রে, যে কারণে গণমাধ্যম কর্মীদেরকে ঠিক তাৎক্ষণিকভাবে জানানো হয় না। তবে
সকাল 10টা থেকে 11টার মধ্যে জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ঠিক কতজন গ্রেপ্তার কিংবা আটক করা হয় সে বিষয়ে একটি তথ্য জানানো হয়ে থাকে। তো এখন পর্যন্ত সেই তথ্যটি আমরা জানতে পারিনি। তবে উল্লেখযোগ্য যদি দুটি ঘটনা বলি, যে গতকালকে রাতেও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা আওয়ামী লীগ সরকারের বড় নেতা, এবং এর মধ্যে একজন হচ্ছে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি একটি ফ্ল্যাট বাসা থেকে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। পাশাপাশি রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, এবং সেখান থেকে একাধিক মামলার আসামি গাজীপুর মহানগর যুব মহিলা লীগের যিনি সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনু, তাকেও গ্রেফতার করা হয়েছে। তো এই দুজন হচ্ছে উল্লেখযোগ্য, এবং এই যে অভিযানটি পরিচালনা করা হচ্ছে যেটির ফল কিন্তু ইতিমধ্যে কিন্তু নগরবাসী পেতে শুরু করেছেন, কারণ সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রশান্তি এসেছে। কারণ গত কয়েকদিন ধরেই যে রাজনৈতিক যে উত্তাপ ছড়াচ্ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় যে শিক্ষার্থীরা আহত হওয়ার জেরে যেই উত্তপ্ত একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেইখান থেকে কিন্তু এখন পরিবেশ অনেকটাই স্বাভাবিক। তবে গ্রেপ্তার এবং হয়রানি আতঙ্কে, পুলিশ হয়রানি আতঙ্কে কিন্তু অনেকেই বাসাবাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। সাফিন। লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না থাকায় শুধু চীন ছাড়া বিশ্ববাজারে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করতে পারছে না বাংলাদেশের ব্যবসায়ীরা। এই এলডব্লিউজি সনদ পেতে সম্পূর্ণ কার্যকরী হতে হবে সিইটিপি। ব্যবসায়ীরা বলছেন, উপদেষ্টা পরিষদে 5 জন পরিবেশবাদী থেকেও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি সম্পূর্ণ কার্যকর করার উদ্যোগ নেই। তবে শিল্প উপদেষ্টা বলছেন, কোরবানির ঈদের আগে থেকেই শুরু হবে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি। বিস্তারিত জানাচ্ছেন সিউল আহমেদ। সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে পরিবেশ বান্ধব করার দায়িত্ব দেয়া হয় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপিকে। প্রতিদিন 25,000 ঘনমিটার দূষিত পানি পরিশোধন করার সক্ষমতা সিইটিপির। আর মৌসুমে এই বর্জ্যের পরিমাণ 40,000 ঘনমিটার। তবে চালু হওয়ার 2 বছর পর থেকেই এর সক্ষমতা কমতে শুরু করে। আর 2021 সালে জুলাইয়ে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানটি অসম্পূর্ণ প্ল্যানটি ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল স্টেট বর্জ্য শোধনাগার কোম্পানির কাছে দিয়ে চলে যায়। এরপর থেকেই অনেকটা অকার্যকর অবস্থায় আছে সিইটিপি। লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পেতে দরকার 1710 নম্বরের, পরীক্ষায় পাশ করতে হলে সিইটিপির খাতেই রয়েছে 300 নম্বর। আর অন্যান্য শর্ত পূরণ হলেও কার্যকরী সিইটিপি না থাকায় মিলছে না সনদ। অথচ তা পেলে রাতারাতি চামড়া শিল্পের রপ্তানি চীন ছাড়াও ইউরোপে রপ্তানি করে কয়েক গুণ বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এই সিইটিপির ব্যাপারে আমাদের বর্তমান উপদেষ্টা মহোদয়, শিল্প উপদেষ্টা মহোদয় এবং বাণিজ্য উপদেষ্টা মহোদয় কিছুদিন আগেই আমাদের ট্যানারি স্টেটও ভিজিট করেছেন, এবং আমরা শিল্প মন্ত্রণালয়েও একটা মিটিং করেছি। ওখানে ওনারা আশ্বস্ত করেছেন ইমিডিয়েট আমাদের যেই নিডটা প্রয়োজন, ওনারা প্রায় 24 কোটি টাকার মতো একটা টাকা, যেটা বলছেন যে উইদিন 1 মান্থের ভিতরে ওনারা ব্যবস্থা করে দিবেন। ওই টাকাটা যদি আসে তাহলেও কিন্তু আমরা বিফোর কোরবানি এইটাকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারবো। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর সিইটিপি কার্যকর হবে এমন আশাই ব্যবসায়ীদের। কারণ এক সময়ের পরিবেশ নিয়ে কাজ করা রিজওয়ানা হাসান বর্তমান পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তবে উপদেষ্টা বলছেন, ট্যানারি বর্জ্য নিয়ন্ত্রণে তার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এছাড়াও সিইটিপি সংস্কারের জন্য শিল্প মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে। আপনার শিল্প প্রতিষ্ঠানের সিইটিপি তখন থেকে বলে এসছি, সরকার বানিয়ে দেবে কেন? সরকার কার টাকায় বানিয়ে দেয়? সরকারের নিজের টাকা আছে, জনগণের টাকায়। জনগণের টাকা দিয়ে বানিয়ে দেওয়ার পরেও তারা ঠিক মতন চালাবে না। নানান ফন্দি ফিকির করে টুকরা টুকরা চামড়ার টুকরা দিয়ে ড্রেনের মুখ ব্লকেজ করে দিয়ে বলবে ক্ষমতা নাই, ওভারফ্লো করবে। এসব তো হবে না। শিল্প মন্ত্রণালয়ের সাথে আমার মন্ত্রণালয় নিয়মিত যোগাযোগ। এদিকে শিল্প মন্ত্রণালয় বলছে, কোরবানির আগেই সিইটিপি সংস্কার কাজ শুরু হবে। তবে এই কোরবানি ঈদেও মিলবে না এর সুফল। আগের সরকার 15.5 বছর যে দুঃশাসন চালিয়ে গেছে, কয়েক মাসে আমরা কেমন করে এটার সমাধান করব? আমরা কাজটা শুরু করেছি যাতে এই অপশাসনের যে অবস্থা তৈরি হয়েছিল তার থেকে বের হয়ে আসে। কারণ চামড়া শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কিন্তু চামড়ার বর্জ্যও ব্যাপকভাবে নদীর পানি দূষিত করে দিয়েছে, বিষাক্ত করে দিয়েছে। তো আমরা চেষ্টা করছি এটা। বর্তমানে বিশ্বে এলডব্লিউজি সনদ পাওয়া পরিবেশ বান্ধব ট্যানারি কারখানার সংখ্যা 543টি, যার মধ্যে বাংলাদেশে রয়েছে মাত্র 5টি। দীর্ঘ 8 বছর পার হয়ে যাওয়ার পরও এই বহুল আলোচিত সিইটিপিটি থেকে পূর্ণাঙ্গ সুফল পাওয়া যায়নি। তবে এটি তৈরি করতে খরচ হয়েছিল 550 কোটি টাকার বেশি। এই চামড়া খাতের সাথে যারা জড়িত তারা বলছেন, এটি পুরোপুরি কার্যকর না হলে
লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG সার্টিফিকেট পাচ্ছেন না বাংলাদেশের ট্যানারি ব্যবসায়ীরা, যার ফলে সব ধরনের কাঁচামাল বাংলাদেশে থাকার পরও আন্তর্জাতিক বাজার ধরতে ব্যর্থ হচ্ছেন তারা। সিউল আহমেদ, এখন বিসিক চামড়া শিল্পনগরী, সাভার। খুলনা অঞ্চলে অবৈধভাবে মাটি ও কাঠ পুড়িয়ে ইট তৈরির মহোৎসব চলছে। খুলনা বিভাগে 1000-এর বেশি ইটভাটা থাকলেও বেশিরভাগই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। সনাতন পদ্ধতিতে ইট তৈরি হওয়ায় বিপন্ন হচ্ছে পরিবেশ, হুমকিতে জনস্বাস্থ্য। বিশেষজ্ঞরা বলছেন, পোড়া মাটির ইটের বদলে ব্লক ব্যবহারে সবাইকে উৎসাহিত করা প্রয়োজন। হেলাল মোল্লার তোলা ছবিতে আরও জানাবেন রামিম চৌধুরী। খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া বাজার পেরিয়ে কিছুটা সামনে এগোলেই চোখে পড়বে ইট তৈরির বিশাল কর্মযজ্ঞ। মেসার্স নূরজাহান ব্রিক্স নামের এই ভাটায় দেদারসে নিম্নমানের কয়লার সাথে কাঠের গুঁড়া মিশিয়ে সনাতন পদ্ধতিতে পোড়ানো হচ্ছে ইট। নদী তীরবর্তী কৃষি জমি ও লোকালয় হওয়ায় অনেক ভাটাকে ছাড়পত্র দেয়নি পরিবেশ অধিদপ্তর, কিন্তু এসব ভাটার মালিক প্রভাবশালী হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে অবাধে চালিয়ে যাচ্ছেন ব্যবসা। বিগত সরকারের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ছিলেন খুলনা ইটভাটার মালিক সমিতির সভাপতি। রাজনৈতিক পট পরিবর্তনে এখন তার ভাটা বন্ধ, তবে মন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ায় অনেক ভাটার বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা। ধোঁয়া ক্ষতি হয় এবং গাছপালাগুলো বাঁচে না, এই ধরনের অনেক ডিস্টার্ব হয় এবং প্রভাবশালী লোকের জন্য আমরা আসলে কিছু করতে পারি না। দেখা যায় এলাকার ভিতরে সেখানে কোনো এক বড় মালিকে বেশ খানিকটা জায়গা নিয়ে সেখানে এক ভাটা করলো। এই ভাটাগুলো আপনার দূরে থাকা, বিলির ভিতরে থাকা উত্তম। ভাটাগুলোতে কাঠ ও মাটি পুড়িয়ে সনাতন পদ্ধতিতে ইট তৈরি হওয়ায় বিপন্ন হচ্ছে পরিবেশ। স্বাস্থ্য ঝুঁকিতে ভাটায় কর্মরত শ্রমিক ও স্থানীয়রা। তবে জীবিকার তাগিদে স্বাস্থ্যের কথা ভুলতে বাধ্য হয়েছেন হাজারো শ্রমিক। শরীরে সমস্যা দেখা দেয়, এইসব বিভিন্ন রোগ ব্যাধি আসে। কষ্ট ক্লাস করি, এই ফলে সংসার কোনোরকম টুকটাক পালি চলে। বাংলাদেশের পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ক্ষতিকর দিক নিয়ে ভাবতে গেলে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি কারণ ইটের ভাটা। এই ইটের ভাটাগুলো তিলে তিলে মানুষের শরীরে রোগের আবাসস্থান তৈরি করছে। শত বছর পুরনো পদ্ধতিতে ইটভাটা পরিচালনাই এই ক্ষতির মূল কারণ। ইট তৈরিতে জ্বালানি হিসাবে কাঠের ব্যবহার ভাটা স্থাপনা আইনে স্পষ্ট নিষেধ হলেও তা মানা হচ্ছে না। এছাড়া নিম্নমানের কয়লা পোড়ানোর কারণে পরিবেশে যুক্ত হচ্ছে পার্টিকুলেট ম্যাটার, কার্বন ডাইঅক্সাইড, সালফার অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের মতো ক্ষতিকর উপাদান। এছাড়া কৃষি জমির ওপরও পড়ছে ক্ষতিকর প্রভাব। মানুষ কিন্তু এগুলো তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে বিভিন্ন ধরনের তার শ্বাসযন্ত্র থেকে শুরু করে অন্যান্য শারীরবৃত্তীয় সমস্যা তৈরি করে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই ইটভাটাগুলোর কারণে আশপাশে কিন্তু কার্বনের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী খুলনা বিভাগের 10 জেলায় 1018টি ইটভাটা রয়েছে। এর মধ্যে 790টি ইটভাটারই নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন। বিভাগের সবথেকে বেশি ইটভাটা রয়েছে কুষ্টিয়ায়, যেখানে মোট ইটভাটার পরিমাণ 184টি। তবে তার মধ্যে 163টি ইটভাটারই নেই পরিবেশের ছাড়পত্র। এদিকে অবৈধ ইটভাটা বন্ধে অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তর। গেল জানুয়ারি মাসে পরিবেশ অধিদপ্তরের অভিযানে 19টি ইটভাটা আংশিক এবং 12টি ভাটা গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া বেশ কিছু ভাটা বন্ধ করে দেওয়ার পাশাপাশি দেওয়া হয় অর্থদণ্ড। এটা আমাদের রুটিন ওয়ার্ক, এটা নিয়মিত পর্যায়ক্রমে নেক্সট উপজেলা আছে, রূপসা আছে, তারপর আবার দরকার হলে আবার আমরা ডুমুরিয়াতে বা আবার বিভিন্ন জায়গাতে আবারও এটা অভিযান পরিচালনা করব এবং আমরা এটাকে কোনো ক্রমেই এটা অবৈধ যে কয়টা ইটভাটা আছে সেগুলোকে চলতে দেব না। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র ইটভাটা বন্ধ করলেই সমস্যার সমাধান হবে না। ইট তৈরিতে নতুন পদ্ধতির উদ্ভাবন ও কংক্রিট ব্লক ব্যবহারের কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। রামিম চৌধুরী, এখন, খুলনা। ফরিদপুরের পদ্মায় ড্রেজার দিয়ে দেদারসে তোলা হচ্ছে বালু। হুমকির মুখে তীরবর্তী বিস্তীর্ণ এলাকা ও বাঁধ। বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। মশিউর রহমান শিপনের প্রতিবেদন। ফরিদপুরের ডিক্রিচর ইউনিয়নের 1.5 কিলোমিটার জুড়ে রাতের আধারে শুরু হয় বালু তোলার মহোৎসব।
নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু তুলছে একাধিক চক্র। তবে সম্পূর্ণ চিত্র পাল্টে যায় দিনের আলোয়। বালু তোলার ড্রেজার ও ট্রাক আড়ালে সরিয়ে রাখা হয়। স্থানীয়রা জানান, অবৈধভাবে বালু উত্তোলনে হুমকির মুখে রয়েছে বাঁধ ও নদী তীরবর্তী বসতবাড়ি। ইতোমধ্যে বিস্তীর্ণ এলাকা বিলীন হয়েছে ভাঙনে। এই যে ঘুম পড়ছে স্যার আমার জমির ভিতরে মাটি কাটার জন্য, আমি নিষেধ করি পড়তে, আমার কথা শুন না তারা স্যার। তারা শহরের পোলাপান, আমার কথা শুন না কেউ। প্রশাসনের কাজ প্রশাসন নিয়ে চলে যায়। প্রশাসন যেমন এখানে যারা মাটি জমি জাতি বেচাকিনি করতেছে তারা বেচাকিনি করে হয়তো বা টাকা পয়সা হয়তো বা তাদের কাছ থেকে লেনদেন হয়ে যায়। দেখা গেল ডিসি সাহেব অভিযান দিল, ও ডিসি অফিস স্টাফ একজন ফোন দিয়ে দিল সারা যাইতেছে সেরে যাতরা, তার সাথে জড়িত। অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। যদি দ্রুত বালু তোলার কার্যক্রম বন্ধ না হয় তাহলে বর্ষা মৌসুমে বাঁধ ধসে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। যে ক্ষতিটা হয়ে গেছে এটা কিন্তু অপূরণীয়। এই ক্ষতি আসলে কোনোভাবেই পোষায় উঠতে পারবো না। আমাদের অনেক জায়গায় ইতিমধ্যে ব্লক সরে গেছে এবং আমরা যদি আশা করতেছি বর্ষাকালে এই ব্লকগুলো আবার ধসে যেতে পারে। আমরা প্রোটেক্টিভ মেজার আবার দেখব, সেই ক্ষেত্রে যে আসলে আমাদের যদি কোনো রিমিডি মেজার লাগে সেগুলো আমরা ভবিষ্যতে নেব ইনশাআল্লাহ। পদ্মা নদী থেকে যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সবাইকে নিয়ে আমরা আজকে আসছি, দেখলাম ঘটনা সঠিক। যেই শহর রক্ষা যে বাঁধ, সেই বাঁধের পাশে থেকেই অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখি কারা কাটছে, সেটা তাদেরকে আইডেন্টিফাই করে আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। জাতীয় স্বার্থ, স্থানীয় স্বার্থ, সব রকম স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। বিশেষ করে শহররক্ষা বাঁধ যেটি আছে সেখানে ব্লক ফেলেছে, ব্লকের কাছাকাছি থেকে তারা মাটি কেটেছে। আজকে থেকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এই এলাকাতে বালু মাটি কাটা এই ধরনের কোনো কর্মকাণ্ড আজকে থেকে আর চলবে না। প্রতিরাতে নদী থেকে অবৈধভাবে অন্তত 500 ট্রাক বালু তোলা হয়। শিগগিরই এসব অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। এখন ফরিদপুর। 14 ফেব্রুয়ারি ঘিরে যশোরে ফুলের বাজারে জমে উঠেছে বেচাকেনা। নানা রঙের গোলাপ, জারবেরা, রজনীগন্ধার সুবাসে মুগ্ধ ভোরের হাট বাজার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুল কিনতে এখানে ভিড় করছেন খুচরা বিক্রেতারা। এ নিয়ে আরও জানাতে যশোরের গদখালি ফুলের পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, আপনার কাছে জানতে চাই, এই যে সামনে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস রয়েছে, ভালোবাসা দিবসে ঘিরে আসলে প্রতিদিন কত টাকার ফুল বেচাকেনা হচ্ছে এই বাজারে জানাবেন। খেতে খেতে রং বেরঙের যে ফুল সেটি এখন শোভা পাচ্ছে গদখালির এই ফুল বাজারে। আমরা দেখেছি যে ফুলের যে বিক্রি সেটি চলছে। এই যে গোলাপ ফুল রয়েছে, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গোলাপের চাহিদাটা সবচেয়ে বেশি থাকে। এছাড়া আপনি জানেন যে বসন্ত দিবসও রয়েছে একই দিনে, এর ক্ষেত্রে ফুলের চাহিদাটা বেশি থাকে। আমরা দেখেছি যে ফুল রয়েছে বাজারে সেটি বিক্রি হচ্ছে, প্রতি পিস গোলাপ ফুল আমরা দেখেছি বিক্রি হচ্ছে 4 টাকা থেকে 10 টাকা পর্যন্ত। অন্যান্য যে ফুল রয়েছে, বিশেষ করে জারবেরা ফুল রয়েছে সেটিও 4 থেকে 5 টাকা, রজনীগন্ধা 4 থেকে 5 টাকা, এমন দরে কিন্তু ফুল বিক্রি হচ্ছে। আমরা যারা এই বাজারের সাথে সংশ্লিষ্ট রয়েছে, ব্যবসায়ী রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে বিভিন্ন দিবসকে কেন্দ্র করে কিন্তু ফুলের বিক্রিটা বাড়ে। তবে এই মৌসুমে এই যে সময়টি রয়েছে, বিশ্ব ভালোবাসা দিবস, বসন্ত দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসগুলোকে কেন্দ্র করে প্রায় 10 কোটি টাকার উপরে ফুল কিন্তু বিক্রি হবে। আজকে আমরা বাজার ঘুরে যেটি দেখছি যে গত কয়েকদিনে প্রায় কোটি টাকার উপরে কিন্তু ফুল এখান থেকে বিক্রি হচ্ছে এবং সারা বাংলাদেশে এখান থেকে ফুল সরবরাহ হয়ে থাকে এবং এই ফুলের চাহিদাটা ভালো এবং এই মান ভালো থাকার কারণে কিন্তু এই ফুলের চাহিদাটা বেশি রয়েছে। আমরা আজকে দেখেছি আজকে বাজারে গোলাপের সরবরাহটা বেশি ছিল, সে কারণে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন সে কারণে দামটি কিছুটা হলেও কম রয়েছে। এই গত বছর এই সময় এক একটি গোলাপ 10 টাকার উপরে বিক্রি হচ্ছে, সেখানে এবছর 4 থেকে 5 টাকা, অনেকটা 6 টাকা এমন দামে কিন্তু এই গোলাপগুলো বিক্রি হচ্ছে। যারা কৃষক রয়েছেন তারা যেটি বলছেন যে এই ফুলের দামটি অন্য বছরের তুলনায় এবছর কম থাকার কারণে তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। অন্যান্য সময় রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে কিন্তু এবছর ফুলের যে চাহিদা সেটি কতটুকু
থাকবে সেটি নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। এছাড়া তারা বলছেন যে যাতায়াত ব্যবস্থা ভালো থাকার কারণে একদম শেষ দিন পর্যন্ত, অর্থাৎ যেদিন 14 ফেব্রুয়ারি সেই দিন পর্যন্ত কিন্তু ফুল বিক্রি তুঙ্গে থাকবে। সব মিলে সাধারণ যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে ফুল বিক্রি করতে পারলে তারা যদি ভালো দাম পায় তারা লাভবান হবেন। এই ছিল এখান থেকে ফুলের বাজারের আমার কাছে সর্বশেষ খবর। রাত্রি 14 ফেব্রুয়ারি ঘিরে যশোরে ফুলের বাজারে জমে উঠেছে বেচাকেনা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন। নেত্রকোনায় প্রথমবার বাণিজ্যিক ফুল চাষ হচ্ছে। ধানের পাশাপাশি গোলাপ চাষে লাভবান কৃষকরা। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে এলাকা। কৃষকরা বলছেন তুলনামূলক কম জায়গায় বেশি লাভ হওয়ায় ফুল চাষের প্রতি আগ্রহ বাড়ছে তাদের। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদন। ধানক্ষেতের পাশেই লাল গোলাপে ভরা বাগান, রং, সৌন্দর্য আর সুগন্ধ ছড়িয়ে দিচ্ছে নতুন সম্ভাবনা। নেত্রকোনার মাটিতে এবারই প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ফুল চাষ। শখের বর্ষে শুরু, এখন সেটাই মূল পেশা। কৃষক জালালউদ্দিন 6 বছর আগে চট্টগ্রামে হাতে কলমে শিখে গড়ে তুলেছেন 45% জমিতে গোলাপের বাগান। প্রায় 9000 গোলাপ গাছে ফুটে রয়েছে লাল গোলাপ। প্রতিদিন বিক্রি হচ্ছে 1000-এর বেশি ফুল। বিশেষ করে ফেব্রুয়ারি মাসে ভালো চাহিদা থাকায় এ মাসে আয়ের লক্ষ্য 1.5 লাখ টাকা। ধান চাষ যেরকম আপনার বছরে 2বার আপনি করতে পারতেছেন, ঠিক আছে, এটা আলহামদুলিল্লাহ। রাত্র পয়লি 10 টাকা আসুক আর 20 টাকা আসবে আপনার কাছে প্রতিদিন। এটা প্রতিদিনই ইনকাম। এলাকায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফুল চাষ হওয়ায় স্থানীয়দের আগ্রহ বেড়েছে। কেউ আসছেন ফুল কিনতে, কেউ বা আসছেন শুধু সৌন্দর্য উপভোগ করতে। এ বাগান করে দিয়েছে কর্মসংস্থানের সুযোগও। মামা তো একলা সব কিছু সামলাতে পারে না, আমিও মামার পাশাপাশি মামাকে একটু হেল্প করি। আমরা লাভবান হইতেছি, হয়তো আমরা দামটাও একটু রিজনেবল প্রাইসে পাবো, আমাদের কস্টিং কম পড়বে, ফুলের কোয়ালিটিও ভালো থাকবে। পুরাতন যে একটা সিস্টেম কৃষি প্রধান, ওইটা থেকে কিন্তু বের হয়ে আসতে পারতেছি না। তো যারা বের হয়ে আসতে পারতেছে তারাই কিন্তু সফল হচ্ছে। স্থানীয়ভাবে উৎপাদিত এই ফুল ছড়িয়ে যাচ্ছে পার্শ্ববর্তী কয়েকটি জেলায়। ফুলের দোকানে যেখানে একটি গোলাপ 30 থেকে 40 টাকায় বিক্রি হয়, সেখানে বাগান থেকে তা বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকায়। তবে ধান উৎপাদন নির্ভর এ জেলায় ফুলের বাগান একেবারেই নতুন। এছাড়া অধিক লাভজনক হওয়ায় প্রশিক্ষণ ও পরামর্শ নিয়ে ফুলের বাগান তৈরিতেও আগ্রহ দেখাচ্ছেন অনেকে। ভবিষ্যতে আশা আছে এরকম একটা বাগান করার মতো, ফুলের বাগান। আমার দানি জমির মধ্যে মনে করেন ভালো লাগে এই জায়গায় সময় কাটাইলে। বছরে 2বার চাষ করে, আর এই ফুল তো 12 মাস। কৃষি বিভাগ জানান, ধানের পাশাপাশি কৃষকদের বিকল্প চাষে উৎসাহিত করার ফলে সঠিক পরিচর্যা ও বাজার ব্যবস্থা নিশ্চিত করা গেলে আরও বাড়বে ফুল চাষ। কৃষি বিভাগের তরফ থেকে যে সকল কৃষক ভাইরা ফুল আবাদ করবেন তাদেরকে আমরা ফুল চাষের ব্যাপারে, মানে তাদের যদি কোনো সমস্যা থাকে সেই ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিব। আর যেহেতু জামালউদ্দিন যে কৃষক আছেন, উনি যেহেতু এই ফুলের বাগানটি করেছেন, আমরা তার এখানে কৃষি বিভাগের পক্ষ থেকে তার একটু পরিদর্শন করে যে ধরনের পরামর্শ তাকে দেওয়া প্রয়োজন আমরা সেই পরামর্শ দিকে তাকে সহযোগিতা করব। নেত্রকোনায় বর্তমানে প্রায় 5 হেক্টর জমিতে গোলাপসহ বিভিন্ন ফুলের চাষ হচ্ছে। তবে উৎপাদন এবং বিপণন ব্যবস্থা সহজলভ্য হলে এর পরিমাণ আরও বাড়বে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। কেউ করছেন দর্জি, সূচি, হস্তশিল্পের কাজ, অনেকে করছেন শাড়ি কাপড়ের ব্যবসা, কারোর আবার মুদির দোকান। অল্প পুঁজিতেই ছোট ছোট কাজ করে অর্থনৈতিক সচ্ছলতা ফিরেছে যশোরের প্রান্তিক নারীদের, যেখান থেকে প্রতি মাসে আয় হচ্ছে 30 কোটি টাকা, যাতে কমেছে বেকারত্বের হার, ঘুরে দাঁড়াচ্ছে স্থানীয় অর্থনীতি। বিস্তারিত রিপন হোসেনের প্রতিবেদনে আর ছবি তুলেছেন এনামুল হক। যশোর শহরের লিচুতলা এলাকার রাজিয়া খাতুন 2 দশক আগে 10,000 টাকায় নকশিকাঁথা সেলাইয়ের কাজ শুরু করেন তিনি, যাতে সাড়া ফেলেছেন অল্প সময়ে। বর্তমানে শাড়ি, 3 পিস, বেডশিট পাইকারিভাবে কিনে এনে নকশি ও ফুলের কাজ করে বিক্রি করছেন তিনি। পাশাপাশি দিয়েছেন দোকানও, যেখানে শুধু তার একার নয়, কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের। এমনকি পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন সম্মাননাও। আপনার হস্তশিল্পের ট্রেনিং, তারপরে আছে দর্জি বিজ্ঞানের ট্রেনিং, বিভিন্ন ট্রেনিং পেয়েছি। পাওয়ার পরে আস্তে আস্তে আমি হস্তশিল্পের ব্যবসা করি। আমি এখন মোটামুটি অবস্থায় ভালো আছি।
শুধু রাজিয়া খাতুন নয়, একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে দর্জির কাজ, কাপড়ের ব্যবসা, এমনকি বিউটি পার্লারের কাজ করে অর্থনৈতিক সচ্ছলতা পেয়েছেন যশোরের কয়েক হাজার নারী। তাদের কাজকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবারের অন্য সদস্যরাও। আগে মনে করেন যে ভালো কাপড় পরতে পারতাম না, এখন ওই কাপড়ের চিন্তা নেই, খাবার দাবার, তারপর দুটো ছেলে মেয়ে পাশাপাশি যে মানুষ হয়ে যাচ্ছে, বাসায় বসে কাজটা করতে পারতেছি। তারপরেও আমার আশেপাশে যত আপারা আছে তারাও আমার কাজ দেখে তারাও কাজ করার জন্য আগ্রহী হচ্ছে। ঘরে বসে আমি কাজগুলো করতে পারি, বাইরে আমার যাওয়া লাগে না, আমার বাসা থেকেই জিনিসগুলো নিয়ে যায় এবং আমি আর্থিকভাবেও সচ্ছল হতে পারছি, আমার পরিবারের পাশে আমি দাঁড়াতে পারছি। নারী উন্নয়ন কর্মীরা বলছেন, প্রান্তিক এসব নারীদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা, প্রশিক্ষণ ও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা দিলে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবেন। এতে করে চাঙ্গা হবে শহর ও গ্রামের অর্থনীতি। ব্যাংক ঋণের ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা আছে, বিশেষ করে বিভিন্ন ধরনের গ্যারান্টার হইতে হয়, বিভিন্ন ধরনের শর্ত পূরণ করতে হয়, সেই জায়গাগুলো যদি আরেকটু শিথিল হয় এদের জন্য, তাহলে এদের ব্যাংক লোন পাওয়ার ক্ষেত্রে আরও সুবিধা হবে। তো এখানে যদি সরকার এগিয়ে আসে এবং বিনা সুদে যদি তাদেরকে সাপোর্ট দেয়, অর্থনৈতিক সাপোর্টটা দেয়, তাহলে কিন্তু তারা যে কাজটা করছে ওই কাজটা থেকে আরও বেশি বৃহত্তর পরিসরে তারা কিন্তু এগিয়ে যেতে পারবে। যে প্রশিক্ষিত হয়ে তারা যে শিক্ষিত হচ্ছে, কর্মমুখী হচ্ছে এবং উদ্যোগী হয়ে নিজেরা বিভিন্ন ধরনের হস্তশিল্প সহ অন্যান্য কর্মকাণ্ড প্রশিক্ষিত হয়ে দেশকে এগিয়ে রাখার জন্য তারা কিন্তু সহায়ক ভূমিকা পালন করে আসছে। সমাজসেবা অধিদপ্তর বলছে, যশোরের নারীদের হাত ধরে প্রতি মাসে আয় হচ্ছে 30 কোটি টাকা। এই ধারা অব্যাহত রাখতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান কর্মকর্তারা। একসাথে তো কাজ না করলে হবে না, সরকারের একার পক্ষে করা সম্ভব না। সেখানে আমাদের এই যে বেসরকারি উন্নয়ন সংস্থা বিভিন্ন মাধ্যমে এবং বিদেশি ডোনারের মাধ্যমেও তারা এই যে আর্থিক সহযোগিতা করছে, তাদেরকে স্বাবলম্বী করছে। এই কাজের ধারা অব্যাহত থাকুক, আরও বেড়ে যাক। সুশি শিল্প, ব্লক বাটিক, বিউটি পার্লার, এই জাতীয় কিন্তু প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে এবং প্রশিক্ষণ শেষে তাদের প্রশিক্ষণগত জ্ঞান এবং বিভিন্ন পুঁজি সরবরাহের মাধ্যমে তাদেরকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করার একটা প্রচেষ্টা কিন্তু চলমান আছে। যশোরে বাড়ির কাজের পাশাপাশি ঘরে বসে বিভিন্ন ব্যবসা ও হস্তশিল্পের কাজ করছেন 30,000 নারী। এখন যশোর। শীতের তীব্রতায় মৌলভীবাজারের হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। রোগীর চাপ থাকায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এ নিয়ে আরও জানাতে জেলার 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম.এ. হামিদ। হামিদ, জানাবেন হাসপাতালে প্রতিদিন কতজন রোগী চিকিৎসা নিতে আসছেন? চিকিৎসা নিতে এসে রোগী ও স্বজনদের কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা? শাফিন, আপনি যেটা বলছিলেন, আসলে গত দুদিন থেকে মৌলভীবাজারে প্রচন্ড শীত ডেকে বসেছে এবং গত শনিবারের কথা যদি বলি, সেখানে 8.5 ডিগ্রি এবং গত রবিবার 8.5 ডিগ্রি সেলসিয়াস দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গল আবহাওয়া অফিস রেকর্ড করেছে এবং আজকে সেটা 2.6 ডিগ্রি বেড়ে গিয়ে 11.1 ডিগ্রিতে উপনীত হলে কিন্তু ঠান্ডা কমেনি। এই ঠান্ডা হঠাৎ করে কমে গিয়ে আবার বেড়ে যাওয়ার কারণে শীতজনিত রোগীর সংখ্যা অত্যধিক বৃদ্ধি পেয়েছে এবং 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জেনারেল হাসপাতাল কথা যদি বলি, সেখানে মেডিসিন ওয়ার্ডে 64টি বেডের বিপরীতে ভর্তি আছেন 80 জন, ডায়রি ওয়ার্ডে 20টি সিটের বিপরীতে ভর্তি আছেন 40 জনের উপরে এবং শিশু ওয়ার্ডে 22টি সিটের বিপরীতে 31 জন ভর্তি আছেন এবং স্ক্যানোতে 14 জন রোগী ভর্তি আছেন। অর্থাৎ প্রতিটা ওয়ার্ডে কিন্তু রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে এবং ঠিক না পাওয়ার কারণে কেউ কেউ একটি বেডের মধ্যে 3 থেকে 4 জন করে বসে চিকিৎসা নিচ্ছেন এবং কেউ কেউ মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে গতকাল রাতে শিশু ওয়ার্ডে একটি শিশু 12 বছরের একটি ইমরান নামে একটি শিশু ভোরের দিকে মারা গিয়েছে শীতজনিত রোগের কারণে শ্বাসকষ্ট নিয়ে। অর্থাৎ আমি কথা বলেছিলাম এখানকার কর্তব্যরত নার্সদের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে রোগীটি অতিরিক্ত শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল এবং রেফার করার পরেও তারা যেতে পারেনি, তার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে। এছাড়াও এখানে শীতজনিত রোগ নিয়ে যেসব রোগী ভর্তি হয়েছেন তাদের স্বজনদের সাথে আমি কথা বলে জেনেছি, তারা বলছেন যে চিকিৎসা নিতে তাদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু একই বেডের মধ্যে 2 থেকে 3 জন বা 4 জন অবস্থান করতে যে এটাই সমস্যা, কিন্তু চিকিৎসায় কোনো অবহেলা হচ্ছে না। এই বিষয়ে আমি কথা বলেছিলাম মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার প্রণয় কান্তি দাসের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে প্রতিদিনই অত্যধিক রোগীর চাপ বাড়ছে এবং হঠাৎ করে ঠান্ডা আবার বেড়ে যাওয়ার কারণে রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
হাসপাতালে ভর্তি হয়ে যেসব রোগী চিকিৎসা নিচ্ছেন তার চেয়ে বেশি রোগী অর্থাৎ 13 থেকে 1500 রোগী আউটডোরে চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা নিয়ে তারা সুস্থ হচ্ছেন। অনেকে আবার এখানে অতিরিক্ত চাপের কারণে যদি রোগ বেড়ে যাচ্ছে তখন তাদেরকে সিলেটে রেফার করা হচ্ছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারে শীত নিয়ে সবশেষ। শাফিন। মৌলভীবাজার হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে, এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হামিদ। মেল ট্রেনের অভাবে ধুঁকছে নোয়াখালীর ডাকঘরগুলো। সময় মতো ডাক না আসায় অলস সময় কাটছে কর্মকর্তা কর্মচারীদের। নির্ধারিত সময়ে চিঠি কিংবা নথি না পাওয়ায় ভোগান্তি বেড়েছে গ্রাহকের। নোয়াখালী থেকে ইমরান হোসেনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন নাসিম শুভ। দেশের দক্ষিণের 4202 বর্গ কিলোমিটার আয়তনের জেলা নোয়াখালীতে প্রায় 40 লাখ মানুষের বসবাস। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস আদালতের পাশাপাশি এখানে রয়েছে বেসরকারি ও স্বায়ত্তশাসিত অনেকগুলো প্রতিষ্ঠান। জেলা জুড়ে বেসরকারি প্রতিষ্ঠানের কুরিয়ার সার্ভিস সেবা চালু থাকলেও সরকারি সকল চিঠিপত্র ও গুরুত্বপূর্ণ নথি এখনও আনা নেওয়া হয় সরকারি ডাক বিভাগের মাধ্যমেই। তবে মেল ট্রেনের উপর নির্ভরশীল হওয়ায় ধুঁকছে গুরুত্বপূর্ণ এই বিভাগটি। ট্রেনের উপর নির্ভর থাকায় 10 থেকে 12 দিন পর চিঠি কিংবা নথি পৌঁছায় স্বল্প দূরত্বের গ্রাহকদের কাছে। সময় মতো ইএমএস, বিদেশি পার্সেল, পাসপোর্ট এবং বেইল বন্ডের চিঠিপত্র না পাওয়ায় হয়রানির শিকার হওয়ার অভিযোগ তাদের। যেভাবে চিঠি দেয় এটা দেওয়ার কথা আপনার 2 দিন বা 1 দিনের ভিতরে, কিন্তু আমরা দেখি যে এটা 10 দিনও পাচ্ছি না। বিগত 7-8 দিন থেকে এখানে ঘুরেফেরা করতেছে। আমার ইন্টারভিউ চিঠি একটা আসার কথা, এখনো পর্যন্ত আসেনি। গুগল থেকে একটা চিঠি পাওয়ার কথা, গুগল অ্যাক্সেস থেকে 21 দিনের মাথায় চিঠিটা আসার কথা, কিন্তু এখনো প্রায় 1-1.5 মাস হয়ে গেছে, কিন্তু আমি চিঠিটা এখনো পাই নাই। ডাক বিভাগ থেকে বলছে যে তাদের ট্রেন চলাচল বন্ধ হওয়ার কারণে আমাদের পাসপোর্টটি এখনো হাতে পাই নাই। গত বছরও ঢাকা থেকে নোয়াখালী প্রতিদিন আলাদা 2টি মেল ট্রেন চলাচল করত। তখন অল্প সময়ের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া হতো। তবে বর্তমানে একটি ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় গ্রাহকদের ভোগান্তি পৌঁছেছে চরমে। এ অবস্থায় ডাক আদান প্রদানে বিকল্প ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। আমরা যে লোকাল ট্রেনে করে যে ডাকগুলো এখানে পাঠানো, দেখা গেছে 2 দিন 3 দিনও একজন গ্রাহক একটা চিঠি পাচ্ছেন। আমরা চাই আমাদের ডাক বিভাগের চিঠিটা জন্য স্পেশাল আমাদের কোনো সার্ভিস দেওয়া হোক। রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে মুখ খুলতে নারাজ ডাক বিভাগের সংশ্লিষ্টরা। জানান, ডাক বহনের জন্য নিজস্ব গাড়ি নেই, এছাড়া পুরনো গাড়িগুলো নষ্ট। বিষয়টির বিকল্প সমাধান চান তারা। ডাক বিভাগের যে সমস্ত কুরিয়ার সার্ভিসের যেটা পাঠায়, এতে তো নিজস্ব কোনো গাড়ি নেই। একটা গাড়ি হলে অনেকটাই ভালো হয়। নতুন গাড়ি দেওয়া হইলে বা একটা মেল গাড়ি দেওয়া হইলে সার্ভিসটা ক্লিয়ারভাবে দেওয়া যেতে পারে। ট্রেন আসলে আমরা ডাক পাই, ট্রেন না আসলে ডাক পাই না। সপ্তাহে হয়তো 2 দিন পর আসে, আবার মাঝে মাঝে 1 দিন পর। জেলা ডাকঘর কর্তৃপক্ষ বলছে, নিয়মিত ডাক না পাওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে জানানো হলেও মেলেনি কোনো প্রতিকার। যদিও এ বিষয়ে কথা বলতে চায়নি রেলওয়ে কর্তৃপক্ষ। যেহেতু ট্রেন ঠিকমতো আসে না, ট্রেনের সাথে চুক্তি নবায়ন করবে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেটা একটা বিষয়। আমরা স্থানীয় ডাকগুলা কভারবন্দি করি, কিন্তু ডিস্ট্রিক্ট ডাকগুলা ট্রেনের উপর নির্ভরশীল। আমরা মনে হয় নিয়ে চিন্তা ভাবনা করা দরকার আছে। দক্ষিণে এই জনপদে রয়েছে 86টি উপডাকঘর ও 471টি শাখা ডাকঘর। বিকল্প উপায়ে নিজস্ব ব্যবস্থাপনায় ঢাকা থেকে ডাক আনা নেওয়ার ব্যবস্থার মধ্য দিয়ে চলমান সংকট থেকে উত্তরণ সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখন নোয়াখালী। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর একের পর এক বাণিজ্য যুদ্ধের সূচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রে ইস্পাত অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক আরোপের হুঙ্কার ট্রাম্পের। মার্কিন ইস্পাত অন্য কোনো দেশের মালিকানাধীন হোক এমনটা চান না বলেই এমন পদক্ষেপ বলে জানান তিনি। তবে পাল্টা হুঁশিয়ারি হিসেবে জার্মান চ্যান্সেলর বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইউরোপের শুল্ক আরোপ করে তাহলে 1 ঘন্টার মধ্যে জবাব দিতে প্রস্তুত ইইউ। তৌহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। আপাতমস্তক ব্যবসায়ী থেকে মার্কিন প্রেসিডেন্ট হয়ে ওঠা ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আধিপত্য আরও জোরালো করতে মরিয়া হয়ে উঠেছেন। দ্বিতীয়বার ক্ষমতায় বসতে না বসতেই শুল্ক ঝড়ে কাঁপিয়ে তুলছেন পুরো বিশ্বকে। রোববার নিউ অরলিন্সে যাওয়ার পথে সাংবাদিকদের তিনি জানালেন, বাণিজ্য নীতির আরেকটি বড় পরিবর্তন আনতে যাচ্ছেন তিনি।
এই আওতায় যুক্তরাষ্ট্রের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির উপর সোমবার 25% শুল্ক আরোপের ঘোষণা দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইস্পাত অন্য কোনো দেশের মালিকানাধীন হোক এমনটা চান না বলেই এই পদক্ষেপ নিতে যাচ্ছেন বলে জানালেন তিনি, যার মাধ্যমে ইস্পাত খাতে যুক্তরাষ্ট্রের হারানো ঐতিহ্য ফিরে আসবে বলেও দাবি ট্রাম্পের। এছাড়া যেসব দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যে শুল্ক আরোপ করে রেখেছে সেসব দেশের উপর মঙ্গল কিংবা বুধবার পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দিবেন বলেও জানান তিনি। But not for U.S. Steel. I think you agree with that, Dr. U.S. Steel was one of our great companies, and through a lot of stupidity and bad government and also bad management of the company, it lost that luster. But it's going to gain it back, and tariffs are going to help. Tariffs are going to make it very successful again. যুক্তরাষ্ট্রের এই শুল্ক ঝড় যদি ইউরোপের দিকে অগ্রসর হয় তবে পুরো ইউরোপীয় ইউনিয়ন এক হয়ে এটি মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন জার্মান চ্যান্সেলর। সত্যি যদি যুক্তরাষ্ট্র ইউরোপে শুল্ক আরোপ করে তাহলে 1 ঘন্টার মধ্যে এর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত বলেও জানান তিনি। Sie haben auch etwas zu tun mit Dumpingwettbewerb aus anderen Ländern. Das kann nur gemeinsam angegangen werden, auch durch die Zollpolitik, die der Europäischen Union möglich ist. Und die wird noch mal ganz neu aktuell relevant, wenn insbesondere ট্রাম্প তার প্রথম মেয়াদে 2018 সালেও ইস্পাতের উপর 25% এবং অ্যালুমিনিয়ামের উপর 10% শুল্ক আরোপ করেছিলেন, কিন্তু পরে কানাডা, মেক্সিকো এবং ব্রাজিল সহ বেশ কয়েকটি বাণিজ্য অংশীদারকে শুল্কমুক্ত কোটা দিয়েছিলেন। পরে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটেন, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য এই কোটা বাড়িয়েছিলেন, আর এর জন্য সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন ইস্পাত খাতের ক্ষমতা কমে গেছে বলে মনে করছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ইস্পাত আমদানির সবচেয়ে বড় উৎস কানাডা, ব্রাজিল এবং মেক্সিকো, তারপর দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনাম। আর যুক্তরাষ্ট্রের প্রথম অ্যালুমিনিয়াম ধাতুর সবচেয়ে বড় সরবরাহকারী কানাডা। 2024 সালের প্রথম 11 মাসে ওয়াশিংটনের মোট আমদানির 79% উৎসই ছিল অটোয়া। এছাড়া অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ ও খাদের অন্যতম বড় সরবরাহকারী মেক্সিকো। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবারে খেলার খবর। 10 দিন পেরিয়ে গেলেও নারী ফুটবলের সংকট সমাধান করতে পারেনি বাফুফে। এ প্রসঙ্গে সহসভাপতি সাব্বির আহমেদ আরিফকে প্রশ্ন করলে তিনি বল ঠেলে দিয়েছেন সভাপতির কোর্টে। এদিকে তাবিথ আউয়ালের লন্ডন যাত্রার কারণে 16 ফেব্রুয়ারি বাফুফের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত। এসকে শাওনের প্রতিবেদন। বেশ কয়েকদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম আলোচিত বিষয় নারী ফুটবলের সংকট। সাবিনারা কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার 10 দিন পেরোলেও এখনও কাটেনি কালো মেঘ। বাফুফে গঠিত বিশেষ কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে 3 দিন আগে। তারপরও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ফেডারেশন। রোববার বাফুফে ভবনে অডিট সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে এসেছিলেন কয়েকজন কর্তা। তখন নারী ফুটবল প্রসঙ্গে প্রশ্নের জবাবে সংকট নিরসনে আশাবাদ জানান ফেডারেশনের সহসভাপতি। প্রেসিডেন্ট খুব পজিটিভ এবং প্রেসিডেন্টে সব কিছু ঠিক করতেছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। না বিব্রত না, ভুল বোঝাবুঝি হইতেই পারে। আমরা চলতে ফিরতে জীবনে অনেক ভুল বুঝাবে হয় না, সেই ভুল বুঝির সমাধানও তো আছে। অবশ্যই এটা সমাধান হয়ে যাবে। এটা নারী ফুটবলে এমন অচলাবস্থায় জানতে চাওয়া হয় চুক্তি নিয়ে কোনো অগ্রগতি আছে কিনা। সমাধান হচ্ছে, তারপরে তো চুক্তি হবে, তাই না? চলতেছে, কথাবার্তা চলতেছে, খুব তাড়াতাড়ি এটা সমস্যা। হ্যাঁ, না আজকে কোনো চুক্তি হবে। গেল মাসে বাফুফে সভাপতি লন্ডনে থাকায় চট্টগ্রামে পূর্ব নির্ধারিত কার্যনির্বাহী সভা হয়নি। 16 ফেব্রুয়ারি যশোরে পরবর্তী সভা হওয়ার কথা ছিল, তবে সেটিও হচ্ছে না নির্ধারিত সময়ে। প্রেসিডেন্ট থাকবেন না, উনি বাইরে যাবেন। ওটা আসলে আমরা ওই মিটিং করব। এই বুধ বৃহস্পতিবারে চলে যাবেন উনি, দেশে থাকবেন না, লন্ডন যাবেন উনি। তাবিথ আউয়াল সভাপতি হওয়ার 3 মাসে এখন পর্যন্ত বাফুফের কার্যনির্বাহী সভা হয়েছে 2 বার। এসকে শাওন, এখন ঢাকা। শেষ করব এখন বাজার। তার আগে শিরোনামগুলো আরো একবার। ডেভিল হান্টে সারা দেশে 1300-র বেশি আটক। শ্রীপুরের সাবেক এমপি চয়ন ও উত্তরায় গাজীপুর মহিলা লীগের আনু গ্রেপ্তার। এলডব্লিউজি সনদ না থাকায় হুমকিতে চামড়াজাত পণ্য রপ্তানি। সিইটিপি কার্যকরী নেই উদ্যোগ, দ্রুত কাজ শুরুর আশ্বাস উপদেষ্টার। চামড়া শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কিন্তু চামড়ার বর্জ্যও ব্যাপকভাবে নদীর পানি দূষিত করে দিয়েছে, বিষাক্ত করে দিয়েছে। তো আমরা চেষ্টা করছি এটা।
খুলনায় অবৈধভাবে মাটি কাঠ পুড়িয়ে চলছে বহু ইটভাটা। ফরিদপুরে পদ্মায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন, হুমকিতে পরিবেশ। একের পর এক বাণিজ্য যুদ্ধ সূচনা ট্রাম্পের। ইস্পাত অ্যালুমিনিয়ামে 25% শুল্ক আরোপের হুঙ্কার, পাল্টা হুমকি জার্মান চ্যান্সেলরের। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/3/ekontv।